দীর্ঘ সময় ধরে গোসল করে জারিফ দোলার পছন্দের কালো রঙের শার্টটা পরে নিয়েছিল। এই শার্টটা জারিফের ফর্সা গায়ে বেশ মানায়। দোলা আর চোখে বারে বারে তাকিয়ে দেখত এটা গায়ে চাপালে। বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে ম্লান হেসে আয়নার সামনে দাঁড়িয়ে দোলার পছন্দের পারফিউমটা গায়ে মাখতে ভুলল না। ঘর ভর্তি জারিফের নানু বাড়ির লোক। অরিন নামে ২১ পা দেওয়া জারিফের খালাতো বোন আর চোখে জারিফকে বার কয়েক দেখছে। সুদর্শন সুদেহী জারিফকে দেখে বারবার তার হৃদয়স্পন্দ বাড়ে। তার ওপর সেই দিন আড়ালে দাঁড়িয়ে শুনেছে খালাদের মুখে জারিফ আর তাকে নিয়ে পরিকল্পনা আছে জাহিদার আর তার ছোট বোন জবার। সেই দিন থেকে তার মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তাই তো মা একবার বলাতে চলে এসেছে খালার বাড়িতে। ঘর থেকে বেরোনোর আগে জারিফ মাকে বলেনি কোথায় যাচ্ছে। এই যে এত মেহমান বাড়িতে, তাদের কারো সাথে কুশল বিনিময় করে, শুধু হন্তদন্ত হয়ে ঘর ছাড়ার আগেই বলল রাত হবে ফিরতে। আঙিনায় বাইক স্টার্ট হওয়ার আওয়াজ হতেই জাহিদার দু চোখ ভরে উঠেছিল। জারিফ দুপুরের খাবার বিকালে খেয়েছিল। সে গিয়েছিল বিষখালী কোলঘেঁষা কুটুমবাড়ি রেস্তোরাঁ খেতে। অর্ডার করেছিল দোলার পছন্দের সব আইটেম, পছন্দের ডেজার্ট। ওয়েটার এসে জারিফকে যখন বলল আজ আপু এলো না যে, জারিফ মেনু কার্ড দেখতে দেখতে শান্ত স্বরে বলেছিল আপু আর আসবে না, এখন থেকে আমি রোজ আসবো ২টার পরে। এই কেবিনটা আমার জন্য ফাঁকা রাখবে। কুটুমবাড়ি থেকে বেরিয়ে জারিফ বিকেলটা স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ে কাটিয়েছে। বটগাছের মোটা শিকড়ের উপর বসে দিঘি জলে একের পর এক ঢিল ছুটছে। সেখান থেকে বেরিয়ে সার্কিট হাউস মাঠে মেলা দেখতে গিয়েছে। সেখানে বসেছিল বিশাল এক মেলা। আগে হলে দোলাকে নিয়ে আসতো জারিফ। দোলা খুব উপভোগ করত। আচ্ছা, এই মেলা কয়দিন ব্যাপী? দোলার স্বামী যে দোলাকে নিয়ে আসে এখানে। মেয়েটার মন ভালো হয়ে যাবে তবে। রাত গভীর হয়েছে, আকাশ মেঘ ডাকছে। হঠাৎ মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে জারিফ মফস্বল রাস্তায় রাস্তায় হাঁটছে। বাইকটাকে এক স্টুডেন্টের বাসার সামনে পার্ক করে রেখে হাঁটতে হাঁটতে সে ফজিতুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। গলির পুরো ফাঁকা। রাত যে খুব গভীর। দূরে সেফা ফার্মেসির সামনে কয়েকটা কুকুর দাঁড়িয়ে তাদের সাংসারিক আলাপ করছিল। জারিফ তাদের তাড়িয়ে দেয়। ফজিতুন্নেসা ছাত্রীনিবাসের ৩ তলায় ৩০৪-এর কাছে জানালা বন্ধ, জ্বলছে না আলো। জারিফ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টি সেদিকে তাকিয়ে থাকে। দুদিন আগেও না মেয়েটা ওখানে ওই জানালার কাছে দাঁড়িয়ে কানে ফোন চেপে ধরে বল আর ৫ মিনিট থাকো। আর সে কোথায়? স্বামীর ঘরে, স্বামীর বিছানায়। তাদের বাসর হয়ে গিয়েছে গতকাল। আজ নিশ্চয় স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। একদিন খেই হারিয়ে দোলা গালে চুমু খেয়ে দিয়েছিল জারিফ। মেয়েটা আতঙ্কে রাগে দুঃখে কেটে অস্থির হয়ে গিয়েছিল। চুমুটা জারিফ দেয়নি সেই দিন। তারপর থেকে কখনো দোলার হাতটা অবধি ধরেনি। লিখিত অধিকারনামা তো ছিল না। আজ তাকে কেউ অধিকার নিয়ে ছবি। নিশ্চয় পাপ হওয়ার ভয়ে কাঁদবে না মেয়েটা, সহাস্য সায় দেবে স্বামীকে। অপরদিকে তৌসিফ ঘরে সিট কিনি তুলে দোলার দিকে ফিরে তাকায়। ঘোমটা মাথায় বসে আছে দোলা। ঘরে কারো উপস্থিত টের পেয়ে মাথা তুলল না। নতুন বউয়ের লজ্জা সংকোচন থাকা উচিত। তৌসিফ এতে মুগ্ধ হলো। রাজনীতিতে নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে চোখ পচে গিয়েছিল। দোলা নামের মেয়েটি তার চক্ষু শীতল করেছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গায়ে পাঞ্জাবি পাল্টে একটা টি-শার্ট পরে বিছানায় দোলার কাছে এগিয়ে যায় তৌসিফ। দোলা তখনও মাথা নিচু করে বসে। তৌসিফ দোলার দিকে তাকিয়ে স্মুথ হেসে দোলার ঘোমটা টেনে সরিয়ে দিয়ে কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দোলার মুখ কাছ থেকে। দোলার চোখ নামিয়েছিল। তৌসিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে
উঠে। তখন বোঝো তোমার ওপর ওভাবে চড়া হয়েছিল, ভয় পেয়েছিলে। আসলে তোমাকে নিয়ে ও খুব জেলাস। দোলা নিশ্চুপ। তৌসিফ ধীরে ধীরে তার দৃষ্টি নামিয়ে দোলার হাতে রাখে। পরপর দোলার ডান হাতটা টেনে একটা হীরের আংটি দোলার অনামিকায় পরিয়ে দিয়ে বলে, আমিও বোঝোর মতো জেলাস, তবে তোমাকে নিয়ে। দোলা একদৃষ্টি নিজের অনামিকা আঙ্গুল দিকে তাকিয়ে আছে। এই আঙ্গুল একদিন তার বেকার প্রেমিক পাথরের আংটি পরিয়ে দিয়েছিল মজা করে। গায়ে হলুদের সময় দোলার যা সেই আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আঙ্গুল থেকে। আচ্ছা, এই আংটিটার দাম কত? লাখ টাকা তো হবেই। দোলার বাপের বাড়ির লোকজন দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে তাদের। দোলার ঘোর কাটে তৌসিফের দ্বিতীয় পদক্ষেপে। দোলার ডান হাত টেনে সে হাতে একটা চেক তুলে দেয়। মোহরানা টাকা পরিশোধ করল দোলার স্বামী। এর মানে ইশারা দিল, তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিলাম, এবার আমার প্রাপ্য আমি বুঝে নিতে চাই। দোলা চুপচাপ চেকটা বেডসাইডে টেবিলে রেখে দিল। 7 লক্ষ টাকার ওজন সইতে পারছিল না তার হাত। তৌসিফ বাঁকা হেসে দোলার কাছে এগিয়ে যায়। খয়েরি বেনারসি ঘোমটা পুরো সরিয়ে ফেলে দোলার থুতনি উঁচু করে তুলে ধরে দোলার মুখটা দেখে। দুচোখ বন্ধ করে দোলা বেনারসি খামচে ধরে থাকে। কিছুক্ষণ যেতেই নিজের কপালে পুরুষালিত উষ্ণ অদরের ছোঁয়া পেতে দোলা শিহরে উঠে, গুটিয়ে যায়, ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে। কোনো মতে অস্ফুট স্বরে বলে উঠে, আমি এখন প্রস্তুত নই। তৌসিফ মৃদু হেসে ফেলে। দোলা অবাক হয়ে তাকায়। তার কাছে মনে হলো যেন যে একটা মজার কথা বলছে, আর তাই তৌসিফ হাসছে। তৌসিফের হাসির রহস্য বুঝে ওঠার আগে নিজেই সে তৌসিফের বুকে আবিষ্কার করে। ঘটনা আস্মিত আঁকড়ে ওঠে দোলা। মানুষটা শান্ত, তবে তার হাতের বাঁধন দূর। দোলার সাধ্য নেই নিজেকে দূরে সরানোর। তৌসিফ খুব শান্তভাবে এক হাতে দোলার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। দোলা আরেকবার বলে উঠে, প্রস্তুত নই আমি। তৌসিফ ঠোঁটে বক্র হাসি রেখা ফুটিয়ে দোলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠে, কেউ থাকে না। দোলা আর কোনো কথা বাড়ায় না, বাড়ানোর প্রয়োজন বোধ করে না। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুচোখ বন্ধ করে নেয়। বৈধ পুরুষ তার ঠোঁটের স্পর্শ দোলার কপাল, নাকের ডগা সিক্ত করে দিচ্ছে। দোলা খুব বিরক্ত লাগছে তার। এত অযাচিত পরম স্পর্শ দিতে ইচ্ছে করছে না, তাই চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, আপনার যা প্রয়োজন আপনি নিয়ে নেন, আমার এসব অযাচিত আহ্লাদের স্পর্শ প্রয়োজন নেই। কিন্তু সে চেঁচিয়ে বলতে পারল না, শুধু বুঝে গেল তার চেঁচিয়ে বলাতেই কিছু যাবে আসবে না। বন্ধ দুচোখ, কিছু শ্বাসরুদ্ধকর স্পর্শ। হঠাৎ মাথার নিচে বালিশ থেকে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে নেওয়া হয়। গলার কাছে অসামাল উৎপীড়ন। স্পর্শগুলো অবচেতন, অজানা। হয়তো এই স্পর্শগুলো নিত্যদিনের অভ্যাস হবে। এই ছোঁয়াগুলো এখন পীড়া দিচ্ছে, হয়তো সময়ের সাথে সাথে আনন্দ দেবে। মানিয়ে নেওয়া হবে, সন্তানদিন হবে। তারপর তারপর দোলা ভাবনা ফুরালো, নটে গাছটিও মুড়ালো। শরীর থেকে সেই ভূষণ বসন অতি সন্দর্পণে খোলা হয়। হাস্যকর এত অভদ্রতা, সংবেদনশীলতা দেখানো কোনো প্রয়োজন নেই। নেই প্রয়োজন। পুরুষটার এই ভণ্ডামি দোলার খুব হাসি পেল, তবে হাসার অবকাশ পেল না। শরীরের উপর একটা পেটানো শরীর তার অধিকার আদায়ে ব্যস্ত। তার মনোযোগ ভাঙা যাবে না, নাজাল করা যাবে না তাকে। দোলা পাপ হবে, পাপ। ফেরেশতারা নালদ দেবে স্বামী মানুষটার নাজাল হলে। স্ত্রী কর্তব্য পালনের মুহূর্তে তীব্র যন্ত্রণা ফুঁপিয়ে ওঠে দোলার চোখে। হঠাৎ করে তার দেবদার মুখটা ভেসে উঠল। নিজের দোলা ধিক্কার দিল। ছি, দোলা ভ্রষ্টচারী দেবদা এখন পরপুরুষ। স্বামী নামে মানুষটা দোলার চোখে পানি মুছিয়ে দিচ্ছে। দোলা প্রচণ্ড বিরক্ততে মুখে তেতো হয়ে গেল। এই সব কেন? স্বামী
কাজ শুধু তার অধিকার আদায় করা। সে দোলার চোখে পানি মুছিয়ে দেবে কেন? দোলা ইচ্ছে করছে ধাক্কা দিয়ে মানুষটাকে সরিয়ে দিতে, কিন্তু না, এতে দোলার পাপ হবে। চোখ বন্ধ করে আকাশ কুসুম ভাবছে দোলা। আচ্ছা, তার দেবদা এখন কি করছে? তা কি করবে? চন্দ্রমুখী? হ্যাঁ, একটা চন্দ্রমুখী যেন আসে তার দেবদার জীবনে। পার্মানেন্ট চন্দ্রমুখী। কখনো যেন পারুর কথা মাথাতে আনতে না দেয় দেবদার। কখনো যেন দেবদাকে ছুটে আসতে না হয় তার পারুর সিংহদুয়ারে। ঘাড়ের কাছে বৈধ পুরুষের অস্থির নিঃশ্বাস থেমে গিয়ে দোলাকে একটু বিশ্রাম দিচ্ছে নাকি। কাবিনের কত টাকা ছিল যেন? হ্যাঁ, 7 লক্ষ। 7 লাখ টাকা এত তাড়াতাড়ি উসুল তো হবে না। দোলার ধারণা সঠিক। 7 লাখ টাকা এত সহজে উসুল হয়নি রাতে। তবে দোলা খুব একটা কষ্ট হয়নি। দোলা তো নিজেই কল্পনার জগতে বিচরণ করেছিল। একটা দোতলা বাড়ির ছাদে পড়ন্ত বিকেলে তার গায়ে একটা সুতি লাল শাড়ি, জারিফের গায়ে একটা বাটিক পাঞ্জাবি, 2 কাপ চা, কারো কত কি। এই সব কিছু চোখের সামনে ভাসছিল, তার যন্ত্রণার ছিটেফোঁটা অনুভব করেনি দোলার শরীর। শুধু মাঝে মাঝে বিরক্ত এসেছিল যখন দোলার কপালে স্বামী বলে লোকটা ঠোঁট ছুঁয়েছে। দরকার নেই দোলার এত আদর কপালে, দরকার নেই। অপরদিকে রাতে বৃষ্টি নামলো না। দোলা ভীষণ মন খারাপ হলো। বড় সাধ করছিল আজ শরীর বিসর্জনের রাতে বৃষ্টিতে গা ভেজাবে বলে। দোলার কোনো স্বাদ পূরণ হয় না, তাই ওটাও হলো না। ফজরের আজান দিয়ে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে দোলা তার পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখে। সারা রাত দোলার আহ্লাদ করে বুকের সাথে লেপ্টে রেখে এখন ক্লান্ত হয়ে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। দোলা ঠোঁটের কোণে কারণ ছাড়াই একচিলতে হাসি। শরীরের ওপর থেকে যখন ওই স্বামী নামে মানুষটা সরে গিয়েছিল তখন দোলার চোখ খুলে এক পলকের জন্য দেখেছিল মানুষটার মুখে পরিপূর্ণতা হাসি। নিজেকে সার্থক পুরুষ হিসাবে দেখে। দোলা কুমারী, দোলার জীবনে এই প্রথম পুরুষ। এটা প্রমাণ হয় লোকটা দোলাকে পুরস্কার স্বরূপ কপালে আরো একটা চুমু দিয়েছিল। চাদরটা গায়ে লেপ্টে ধীরে ধীরে দোলা উঠে বসে। বৃষ্টি না হোক। শাওয়ার ছেড়ে দোলা এখন বৃষ্টি বিলাস করবে। খুলে ফেলা বেনারসি তুলে নিতে গিয়ে দেখে বেনারসির এক অংশ স্বামীর পিঠের নিচে চাপা পড়েছে। দোলা শাড়িটা তোলে না, কোনো মতে চাদর নিয়ে নগ্ন শরীর ঢেকে লাকেজ থেকে নতুন শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে ছন্না ছেড়ে দাঁড়িয়ে থাকে। সময় গড়াতেও থাকে। হঠাৎ করে দোলা না চাইতে ফুঁপিয়ে ওঠে। তারপর বিকট আর্তনাদ করে দেওয়ালের পিঠে ঠেকিয়ে কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে থাকে। কান্নার আওয়াজ জোরালো থেকে জোরালো হয়। দোলা নিজেকে নিজে থামাতে পারছে না। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের গালে নিজেই চড়-থাপ্পড় মারছে। তারপর ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে। দোলা অনুভূতি থিতিয়ে যায়। শাওয়ার বন্ধ করে ভেজা কাপড় পাল্টে নতুন রঙিন শাড়িতে নিজেকে মুড়িয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম দরজা খুলে দেয়। তৌসিফ দোলার দিকে তাকিয়ে আছে। দোলার স্বামী নজর না মিলিয়ে চুপচাপ হেঁটে বিছানায় গিয়ে বসে। তৌসিফ দোলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে। এক হাতে দোলাকে আলগে দিয়ে অন্য হাতে দোলার থুতনি ধরে দোলার নাকের ডগায় কপালে চুমুকে আহ্লাদী সুরে ফিসফিসে বলে, ব্যথা হচ্ছে জান? দোলা দুচোখ বন্ধ করে নেয়। লোকটা এত কেন কপালে চুমুক খাচ্ছে? এভাবে চলতে থাকলে মেজাজ হারিয়ে লোকটা গলা টিপে ধরবে দোলা। তখন দাদিরা বলবে নালত নালত। তৌসিফ নিজের মতো তার বউকে কিছুক্ষণ শুকনো আদর করে নিজের হাতে বউকে পেন কিলার খাইয়ে পানি খাইয়ে দেয়। তারপর দোলাকে শুয়ে দিয়ে আদুরে গলায় বলে, বিশ্রাম কর। দোলার স্বামীর বাধ্য বউ। স্বামীকে রাতে নারাজ করেনি দোলা, তাই সে স্বামীর কথায় বিশ্রাম নিচ্ছে। তার স্বামী একটা সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। দোলা দুচোখ বন্ধ করে নেয়। আবার জারিফের মুখটা ভেসে উঠে। দুচোখের কানিশ বেয়ে অবিরত জল গড়াতে থাকে তার। দোলা তার রুখতে চায় না।
ঝরুক। স্বামী যদি দেখে তবে তো বলবে ব্যথা করছে যা, সেজন্য কাঁদছিল। আর সে বলবে হ্যাঁ, পেন কিলার খেলেই কমে যাবে। এদিকে রাতে বেশ দেরি করেই ফিরছিল জারিফ। এসে কোনো মতে শার্টটা খুলে বিছানায় উপুড় হয়েছে। আশ্চর্যভাবে আজ রাতে ভালো ঘুম হয়েছে তার। এখনো ঘুমাচ্ছে। অরিন এক কাপ চা নিয়ে জারিফের ঘরে ঢোকে। গতকালের ন্যায় আজও জারিফ ঘরের দরজা খুলে রেখে ঘুমিয়ে যায়। উপুড় হয়ে শুয়ে থাকা ফর্সা সুঠাম চওড়া পিঠটা দেখে অরিন ঢোক গিলে নেয়। লজ্জাও লাগছিল বেশ। সে হাতে চায়ের কাপটা জারিফের বেড সাইডের টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়াতে জারিফ পিছন থেকে বলে ওঠে, এই দাঁড়া। অরিন কিছুটা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জারিফ উঠে নিজের উন্মুক্ত শরীরটা ঢাকতে কাঁধের উপর একটা তোয়ালে রেখে দেয়। আস্তে পায়ে হেঁটে অরিনের সামনে এসে দাঁড়িয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে, আমি ঘুমাচ্ছিলাম, তুই চা নিয়ে এলি কার জন্য? অরিন থতমত খেয়ে যায়। সে তো বাহানা দেখে ঢুকেছিল এই ঘরে, চা দিতে নয়। সে আমতা আমতা করে ভেবেছিল তোমার ঘুম ভেঙেছে জারিফ। ওই তুই জারিফ কাকে বলছি? ধমকে ওঠে জারিফ। অরিন কেঁপে ওঠে। জারিফ অরিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে অরিনের চুলের মুঠি ধরে। অরিন বিকট শব্দ দিয়ে তার মা খালাদের ডাকতে থাকে। জারিফ চেঁচিয়ে ওঠে, অরিনের ওপর খুব চন্দ্রমুখী হওয়ার শখ জেগেছে, তুলে একটা আছাড় মারব। জাহিদা জেসমিন জবা ছুটে এসে জারিফের হাত থেকে অরিনকে ছাড়ানোর চেষ্টা করে থাকে। জারিফ ছাড়ে না, ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে বলে, চন্দ্রমুখী হওয়ার শখ একবারে ঘুচিয়ে দেবে। জারিফের হাত থেকে অরিনকে কোনোমতে ছাড়িয়ে নেয় জবা আর জেসমিন। জারিফ পুনরায় তেড়ে গিয়ে বলে, ফের আমার আশেপাশে দেখলে থাপ্পড় মেরে চেহারা মানচিত্র চেঞ্জ করে ফেলবো। জাহিদা আনাম জারিফকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ধমকে উঠে, কি হচ্ছে কি জারিফ? এসব কোনো ধরনের অসভ্যতা। অরিন এতটা আতঙ্কিত হয়ে পড়ছে যে সে কান্না অবধি করতে পারছে না। মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে। জারিফ মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হেসে বলে, কি মেয়ে পছন্দ করো মা আমার জন্য? দেখলে তো থুতু থুতু দিতে ইচ্ছে করে। তুমি না ভালো মা? আরো বেস্ট কাউকে খুঁজে বের করো। জাহিদা আনাম নির্বাক। জারিফ বিছানা থেকে শার্টটা উঠিয়ে গায়ে চাপিয়ে ফোন আর বাইক চাবি নেয়। তারপর হন্তদন্ত হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে, তোমার পছন্দ করা এই পাত্রী রিজেক্ট। বিকেলে এসে যেন ওই বদন না দেখি। অপরদিকে অগ্রহায়ণের শুরুতে প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদল করে নিজে। দুপুরে কাঠ ফাটা রোদ, রাতে বাতাস নাতিশীতোষ্ণ, তবে ভোরের দিকটা আশ্চর্য বরফে ঢাকা। গায়ে চাদর না টেনে উপায় নেই। কখনো কখনো এই পাতলা চাদরে শীত মানতে চাচ্ছে না যেন। ঘরের জানালাটা রাতে খোলাই ছিল। ভোর রাতে মৃদু মন্দ বাতাস ঢুকে ঘরের শোভাবর্ধন ব্যতীত ফুলদানিতে থাকা প্লাস্টিকের টিউলিপগুলো নাচছে। ঘরের বাতি নেভানো থাকলেও ব্যালকনি থেকে আসা আলোকে দোলার সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তাতে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে স্বামী নামে মানুষটা। লোকটা হয়তো বুঝতে পেরেছে তার বউ পালাতে পারে, তবে লোকটা জানে না দোলার বাস্তবতা থেকে পালাতে পারবে না। আর সেটা যদি নিজের দোষ হয় তবে তো কথাই নেই। দোলার দোষ, দোলার ভুল, দোলার অন্যায়, দোলার পাপ, দোলার মহাপাপ, সবকিছুই দোলার ছিল। দোলা সিলিংয়ের দিকে তাকিয়ে অলিখিত একটা লিস্ট করে ফেলে সবকিছু। নাম্বার 1, দোলা একজন ত্রুটিপূর্ণ মহিলার গর্ভে জন্ম নিয়েছে। নাম্বার 2, দোলা নিষিদ্ধ মানুষকে ভালোবেসে ফেলেছে। নাম্বার 3, একজন মায়ের অনুভূতির দাম দিতে গিয়ে ওই মানুষটাকে ভেঙেছে। নাম্বার 4, দোলা নিঃস্বার্থ হতে গিয়ে স্বার্থপর হয়েছে। আরো আরো লম্বা এই লিস্টটা। দোলা আর এগোতে পারল না সামনে। এতে তো দোষ দোলার। সেই তুলনায় দোলার এই শাস্তিটা এখন ঠিক লাগছে দোলার কাছে। দোলা মনে মনে ভাবল, এমনই চলুক। ও এই অনুভূতিহীন, ভালোবাসাহীন, প্রেমহীন, দরদবিহীন ছোঁয়াছুঁয়ি এই কয়েকদিন সয়ে গিয়েছে। শাস্তিটা তেমন কঠিন নয়, সামান্য কষ্ট।
দাঁতে দাঁত চেপে সহ্য করা যায়। এই স্পর্শগুলো দোলার শাস্তি হিসাবে চায়। যদিও কখনো দোলার এই স্পর্শের মাঝে দরদ স্নেহ টান খুঁজে পায়, তাহলে সে মুখ পুড়ি দোলার শাস্তি হলো না। তৌসিফ নড়ে চড়ে উঠে হাতের বাঁধন দূর করে। দোলার হাসি পেল। দোলা কি পারবে না? বাস্তবতা থেকে এত একদম না। এই যে পাশে শুয়ে থাকা মানুষটাকে, এই মানুষটা একটা আস্থা বাস্তবতার বৈধ কিছু না। বাস্তবতার প্রসঙ্গে দোলা ভাবতে থাকলো, স্বামী স্ত্রীর সম্পর্কে হয়তো বাস্তবতা হচ্ছে দেওয়া, কিন্তু নেওয়া? এই তো রাতে দোলার পা দুটো একজোড়া দামি পায়েল পরিয়ে দিল শেখ তৌসিফ আহমেদ। এটা হচ্ছে দেওয়া। তারপর যখন দোলার সাথে ঘনিষ্ঠ হতে চাইল, দোলা অনুরোধের সুরে বলল, আমার না আজ একটু মাথা ব্যথা করছে। আজ থাক। লোকটা শুনল না। সে দিয়েছে, এখন যে তার নেওয়ার পালা, নয়তো হিসাব বরাবর হবে কি করে। শুধু কণ্ঠে একটু দরদ ঢেলে বলেছিল, মাথা ব্যথা একদম ভ্যানিশ করে দেব জান। দোলা মানতে না চাইলে মেজাজ দেখালো। চট থাপ্পড় খাওয়ার আগেই দোলা রাজি হয়ে গেল। দোলার মাথা ব্যথা রাতে আসলেই ভ্যানিশ হয়ে গিয়েছিল, কারণ ব্যথাটা উপলব্ধি করার মতো অনুভূতি অবশিষ্ট ছিল না। প্রত্যেকটা বার অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। গলার কাছে পুরুষালী উষ্ণ অদূরে স্পর্শ দোলার কিছুতে পারে না। তার জীবনে বাস্তবতা জেগে উঠছে। আরো এক দফা নেওয়া দেওয়া হিসেব শুরু হবে এই ভোর রাতে। দোলা অভ্যস্ত হয়ে উঠছে এতে। কিন্তু না, এবার লোকটা যেন একটু সদয় হয়েছে দোলার প্রতি। ঘুম ঘুম কণ্ঠে জানতে চাইল, রাতে শরীর খারাপ লাগছিল? বলল, এখন ঠিক আছে। আধ ঘন্টা পরে লোকটা আগ্রাসী স্বামীর চোখ থেকে বেরিয়েছে। হঠাৎ তার মনে পড়েছে তার বউয়ের শরীর ভালো নেই। দোলা নীরবতা ভাঙতে তৌসিফ আর একটু ঘনিষ্ঠ হয়ে বলল, বলো যান। এখন মাথা ব্যথা করছে? দোলা অস্পষ্ট স্বরে বলেন না। দোলা চুলের মধ্যে আঙুল বিচরণ করে তৌসিফের আঙুলগুলো কিছুক্ষণ ব্যবধানে অবাধ্য হয়ে দোলা স্পর্শকাতর স্থান ছোঁয়। ওই যে শুনল দোলার শরীর এখন ঠিক আছে। আরো একবার আশকারা পেল স্বামিত্ব ফলাতে। কারণ এটা বাস্তবতা, আর কারো জীবনে হয় কিনা দোলা জানে না, তবে দোলার জীবনে হচ্ছে। বাস্তবতা যা এড়ানো উপায় নেই।